আমি আন্দাজ করতে পারছি এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা বড় অংশের মানুষ অত্যন্ত হতাশ। যেভাবে আন্দোলনটা হঠাৎ করে একটা স্থিতিশীল অবস্থায় নিস্তেজ অবস্থায় চলে গেল, যেখানে আমরা ভেবেছিলাম যে জনজাগরণ হয়েছে এবং এই জনজাগরণের ফলে শুধুমাত্রই জাস্টিস যে পাবেন নির্যাতিতার বাবা মা তেমনটা নয়। আমরা আশা করেছিলাম নির্যাতিতার বাবা মায়ের সাথে সাথে এই সমাজে ঘটে চলা প্রত্যেকটি মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কোনো না কোনোভাবে সামাজিক নির্যাতন, রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন কিংবা প্রতারণার শিকার হয়েছেন, সকলেই হয়তো জাস্টিস পাবেন। তার কারণ এটা কোনো একটা লোকাল আন্দোলন ছিল না, এটা একটা জনজাগরণ ছিল। এবং সেই কারণেই হয়তো আপনাদের মধ্যে হতাশা হয়তো তুঙ্গে, যে যেভাবে এই জনজাগরণটাকে আমরা চেয়েছিলাম নিদেন পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পর্যন্ত নিয়ে যেতে পারবো, সেখানে হঠাৎ করে ছাত্রছাত্রীদের দাবি দাওয়াগুলো এক রাতের মধ্যে মুখ্যমন্ত্রী 90% মেনে নিয়ে এই আন্দোলনটাকে একেবারে স্তব্ধ করে দিলেন। এবং জুনিয়র ডাক্তাররা তারা এই কয়েকজন সরকারি আধিকারিক, কয়েকজন আমলা, বিনীত গোয়েলের মতো কলকাতা পুলিশ কমিশনারেটের অপসারণ নিয়ে এতটাই খুশি বা মজাতে থাকলেন যে তারা ফিরে এসে এমন নাচ গান করলেন, সেটাও কোথাও গিয়ে দৃষ্টিকটু হয়ে গেল। তার কারণ ধর্ষকরা যখনও ধরা পড়েনি, যখন নির্যাতিতার পরিবার বিচার পায়নি, তখন ছাত্রছাত্রীদের এই নাচ অনেকেই হয়তো কিছু প্রশ্ন তুলেছেন। আজকে আপনাদের এই সম্পর্কেই বলবো যে এই আন্দোলনের ফলে সত্যি সত্যি আমরা কি পেলাম, মুখ্যমন্ত্রী কি হারালেন কি পেলেন, আন্দোলনরত ছাত্রছাত্রীরা কি হারালেন কি পেলেন, পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষ কি হারালেন কি পেলেন, এইটা আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। যদি মনে করেন আমার আলোচনার সঙ্গে আপনারা সহমত হচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি এক্সট্রা কোনো পয়েন্ট থাকে আজকের পর্বে তুলে ধরবেন। এই আন্দোলনের সাফল্য নিয়ে একেবারেই পর্বের শেষে নয় কথা বলবো, কিন্তু আসুন আপনাদের প্রথমেই আন্দোলনের ব্যর্থতা নিয়ে কথা বলি। দেখুন, প্রথমেই যেভাবে আপনাদের সামনে বললাম, এটা একটা জনজাগরণ ছিল। শুধুমাত্রই পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের কোথাও এই ধরনের এত বৃহত্তর আন্দোলন সৃষ্টি হয়নি। এমনকি এই আন্দোলনের সঙ্গে অনেকেই ভারত ছাড়ো আন্দোলনের তুলনা করছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ভারত ছাড়ো আন্দোলনের ফলে ইংরেজরা পাততাড়ি গটিয়ে তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল, সেখানে তার থেকেও যে আন্দোলনকে বড় বলা হচ্ছে, সেই ধরনের একটা জনজাগরণ এই অত্যাচারিত শাসকের পরাজয় বা পতন নিশ্চিত করতে পারল না। নিদেন পক্ষে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত করাতে পারল না। তাহলে কি এই আন্দোলনটাকে আদৌ সফল বলা যাবে? প্রথম একটা ডিসক্লেমার আপনাদের সামনে দিয়ে রাখি, যে ছাত্রছাত্রীদের দাবি মেনে নেওয়া মানেই কিন্তু আন্দোলন থেমে যাওয়া, এমনটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। আগামী দিনে আমরা দেখব যে সত্যি সত্যি আরজি করের আন্দোলনটা কি মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন রাতেই থামিয়ে দিলেন, নাকি এই আন্দোলনটা চলবে, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু ছাত্রছাত্রীদের যে 5 দফার মধ্যে অন্তত 4 দফাতে যেভাবে মান্যতা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একথা নিশ্চিতভাবে বলা যায় যত বড় অস্বস্তি এই মুহূর্তে তার মাথায় ছিল, যেভাবে রাতের ঘুম তার উড়ে গিয়েছিল, ওই মিটিং এর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন। আচ্ছা, সত্যি কি ডাক্তারি পড়ুয়ারা বিশ্বাস করেন যে এই সমস্ত তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, সেই দাবি দাওয়াগুলো আদায় হলেই আমূল পরিবর্তন হয়ে যাবে? আচ্ছা, সত্যি কি তারা বিশ্বাস করেন যে 5টি দফার মধ্যে 3টি বা 4টি দফা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন, এরপরে আরজি কর কাণ্ডের মতো আর কোনো ঘটনা ঘটবে না, কিংবা এরপর অযোগ্য ছাত্রছাত্রীদের জোর করে নাম্বার বেশি দেওয়া হবে না, বা থ্রেড কালচার বন্ধ হবে, এমনটা কি ডাক্তাররা নিশ্চিত করতে পারবেন? আমার বিশ্বাস তারাও জানেন যে কোনোভাবেই তারা নিশ্চিন্তি হতে পারবেন না, যে যে সমস্ত অত্যাচারগুলো এতদিন ধরে তাদের ওপর চলতো, থ্রেড কালচার, উত্তরবঙ্গ লবি, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কয়েকটা ট্রান্সফারের পর সেগুলো সব শেষ হয়ে যাবে, এমনটা বোধহয় স্বয়ং ডাক্তাররাও বিশ্বাস করতে চাইবেন না। কি হবে একজন বিনীত গোয়েলের পদত্যাগের পর? কি হবে একজন ডিসি নর্থ তাকে সরিয়ে দেওয়ার পর? সত্যি কি কোনো লাভ হলো? এই যে বিনীত গোয়েলের জায়গায় মনোজ পান্থকে নিয়ে আসা হলো, তিনি কি একেবারে দারুণ একজন ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গের মানুষের দারুণ তার উপর ভরসা রয়েছে,
তিনি সত্যি সত্যি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে জাস্টিস দেবেন, আরজি করের মতো কোনোদিন কাণ্ড ঘটবে না, এই রকমটা কি সত্যি আপনারা বিশ্বাস করেন? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ অন্তত বিশ্বাস করেন না। ডাক্তারি পড়ুয়ারা আপনাদের অবস্থান আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের থেকে আপনারা কিছুটা হলেও মেধার ভিত্তিতে একটু এগিয়ে আসেন বলেই তো আপনারা ডাক্তারিতে চান্স পেয়েছেন। তাই এটুকু অন্তত এক্সপেক্ট করা যায়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেটা বুঝতে পারছে আপনারা বুঝতে পারছেন না, এটা হয় না। আসুন, এই যে রদবদল হলো, পরিবর্তন হলো, বিনীত গোয়েলের জায়গায় অন্য কেউ আসলেন এবং যারা মনে করছেন এতে সমাজ সংস্কার হয়ে গেল, ছাত্রছাত্রীরা মনে করছেন তাদের স্বাস্থ্য সাফাই অভিযান কমপ্লিট হয়ে গেল, এর থেকে বোকামির আর কিছু হয় বলে অন্তত আমার মনে হয় না। এবং আপনারা যারা দেখছেন সকলেই হয়তো একমত হবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা স্বাস্থ্যমন্ত্রীর নিদেন পক্ষে পদত্যাগটা যতক্ষণ পর্যন্ত না করাতে পারলাম আমরা এই নবজাগরণের জন্য, এই নবজাগরণটা একেবারেই ব্যর্থ, একথা নিশ্চিতভাবে একদিক থেকে বলা যায়। আসুন আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এই সম্পর্কে, শুনুন। উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাদের দেব, তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না। সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন। এটা দাবি পূরণ বলে না, এটা বলে সুকমল মতির মেধাযুক্ত সেবক হিসেবে, যাদেরকে আমরা বলি মানুষরূপী ভগবান, আমাদের ডাক্তার সমাজ, তাদের মধ্যে জুনিয়র ডাক্তার, এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা 35-36 দিন ধরে লড়াই করেছেন, অনেক ভিজেছেন, না খেয়ে না দিয়ে স্বাভাবিক জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা, তাদের দাবি উনি মানেননি। এই অর্ডারগুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন, নট পানিশমেন্ট। আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা বেশ কিছুদিনের পুরনো, আপনারা হয়তো দেখেছেন। এই যে ছাত্রছাত্রীরা আজকে দেখছি যে অনেকটা নাচানাচি করছেন, গান বাজনা করছেন, আনন্দ উৎসব করছেন এবং তারা কোথাও গিয়ে মানুষকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু আমার বেশি করে প্রশ্ন হচ্ছে, ছাত্রছাত্রীরা কতটা বুঝতে পেরেছেন যে তারা যদি শুধুমাত্র এই আন্দোলনগুলি করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের 1% দাবি মেনে নিতেন না। আজকে গোটা পশ্চিমবঙ্গবাসী আপনাদের পিছনে ছিল বলেই কিন্তু আপনারা এই আন্দোলনে জয় পেলেন। এটা আপনাদের ভুললে চলবে না। একটা ভিডিও দেখিয়ে মনে করিয়ে দিতে চাইবো আপনাদের যে দেখুন কিভাবে মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আপনারা তো জানেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখুন কিভাবে দূর দূরান্ত থেকে মানুষ নিজেদের পুঁজি খরচা করে ওনাদের পাশে দাঁড়িয়েছিল যাতে করে আন্দোলনটা নিভে না যায়। দেখুন একটা ছোট্ট ভিডিও। ভগবানের কাছে নিবেদন করতে এসেছি, ভগবানকে মৃত্যু দিয়ে নিবেদন করে সেই জ্ঞান্ত ভগবান অবিচারের বিচার চাইতে এসেছি। সেই জ্ঞান্ত ভগবান দীর্ঘ 11 বছর 12 বছর ধরে যে অভিযোগটা চলে আসছে, যার কোনো ইয়া হয়নি। কোথা থেকে আসছে? বর্ণনগর থেকে আসছি। স্যার আপনার কি মিষ্টির দোকান আছে? একদম না স্যার, আমার বাচ্চা আছে, আমার বাচ্চার বয়স 11 বছর। আগামী দিনে আমার মেয়েরও এই অবস্থা হতে পারে স্যার। আপনি কি করেন? না, আমি সামান্য একটা ট্যুর ট্রাভেল এজেন্সিতে চাকরি করি স্যার। দেখলেন বন্ধুরা, একেবারে মন ছুঁয়ে যাওয়া একটা ভিডিও। এই ধরনের প্রত্যেকটি ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু আপনারা দেখে ফেলেছেন এবং আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো না থাকলে আন্দোলনটা আজকে সাফল্যের জায়গায় যেত না, বা ডাক্তারি পড়ুয়ারা যেটুকু তারা সাফল্য আনতে পেরেছেন এই আন্দোলন থেকে সেটা তারা আনতে পারতেন না। কিন্তু এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই সমস্ত মানুষগুলো হঠাৎ করে আপনাদের অবস্থানে চলে গিয়ে এমনিতেই আপনাদের সমর্থন করছিল, তাদের মনে কোনো ক্ষোভ কোনো গ্লানি ছিল না? তারা কি হাসপাতালে একটা সিসিটিভি বসবে কিংবা হাসপাতালে একটা সেমিনার রুম হবে বলে কি আপনাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল? উত্তর হচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ আপনাদেরকে সমর্থন জানিয়েছিল। তার কারণ হচ্ছে এই আন্দোলনের সামনের সারিতে আপনারা ছিলেন, কারণ ঘটনাটি আরজি করে হয়েছিল বলে। ঘটনাটি যদি কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে হতো তাহলে সেখানকার পড়ুয়ারা কিন্তু আন্দোলনের প্রথমে থাকতেন। তাই সেক্ষেত্রে আপনাদের ক্রেডিট শুধু ওটুকুই, যেহেতু দুর্ভাগ্যজনক ঘটনাটি আপনাদের জায়গায় হয়েছিল এবং এই আন্দোলনটাকে যতটা আপনারা নিজেদের সাফল্য বলে মনে করছেন, আপনাদের মনে রাখা উচিত আপনাদের সাফল্য যদি 1% হয়, বাকি পশ্চিমবঙ্গের 99% সমর্থন না থাকলে আপনারা যেটুকু জায়গায় পৌঁছেছেন সেটুকু জায়গায় পৌঁছাতে পারতেন না। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি খেয়াল করে দেখলেন যে পশ্চিমবঙ্গের মানুষ সন্তুষ্ট হলো?
আপনারা যে দাবি দাওয়াগুলো চাইলেন, এই যে 5 দফা দাবি আপনারা দাবি করলেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সমর্থন নিয়ে, পশ্চিমবঙ্গের মানুষের দাবি দাওয়াগুলোকে আপনারা গ্রহণ করেছিলেন। আপনাদের এই 5 দফার মধ্যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি চেয়েছিলেন তেমন একটা কোনো দাবি কি আপনারা নিয়ে গিয়েছিলেন? তার কারণ আপনারা শুধু আরজি করের প্রতিনিধি ছিলেন না এই মুহূর্তে আন্দোলনে, আপনারা গোটা পশ্চিমবঙ্গের প্রতিনিধি ছিলেন। তাই শুধুমাত্রই সিসিটিভি বসানো, রেস্টরুম বসানো, 36 ঘন্টার বদলে 24 ঘন্টা কাজ, এই ধরনের আন্দোলন আপনাদের উদ্দেশ্য ছিল না। পশ্চিমবঙ্গবাসীও আপনাদের কাছ থেকে শুধুমাত্র এই ধরনের ক্ষুদ্র স্বার্থের কথা আপনাদের কাছে আশা করেনি। আপনাদের কাছে এক্সপেকটেশন ছিল অনেকটা বড়, যে আমরা দিনের পর দিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দিনের পর দিন, কেউ এই সরকারের কাছে চাকরিতে গিয়ে প্রতারণা হয়েছে, কেউ নিজের সমস্ত জমি জমা বিক্রি করে এই সরকারের বা এই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে টাকা তুলে দিয়ে চাকরি পেয়েছিলেন, তারপরে চাকরিটা চলে যাওয়ার পর রাস্তায় বসে রয়েছেন। কেউ আবার সঠিক ডিগ্রি থাকা সত্ত্বেও হয়তো আপনাদের মতো সমমেধা নিয়েও তারা রাস্তায় বসে রয়েছেন, তার কারণ তার জায়গায় অযোগ্য কেউ বসে রয়েছেন। কেউ আবার নারী নির্যাতনের শিকার হয়েছেন, কেউ আবার তৃণমূল কংগ্রেসের দাদাগিরির চোখ রাঙানির শিকার হয়েছেন, কেউ আবার ভোটের দিনে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেননি। এই ধরনের অগণিত মানুষ পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিলেন, যারা মনে করেছিলেন যে এই আন্দোলনকে সমর্থন করলে, যে আন্দোলনের মুখ হচ্ছেন আপনারা, সেই আন্দোলনে অন্তত একটা দাবি উঠবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের মতো একটা আওয়াজ আপনারা তুলবেন। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই ধরনের আওয়াজ তুলতে দেখলাম না। তবে হ্যাঁ, উল্টো দিকের কথাটা অবশ্যই না বললে নয়, আপনারা তো ছাত্র সমাজের প্রতিনিধি, আপনারা রাজনীতির রং খুব স্বাভাবিকভাবেই লাগাতে চাননি। সেটা 100 বার আপনাদের সমর্থন করি, কারণ রাজনীতির রং লাগালে আজকে যেটুকু সাফল্য এসেছে সেটুকু সাফল্য আপনাদের আসতো না, সে কথা আপনাদের মতো করে আমিও বিশ্বাস করি। কিন্তু নিদেন পক্ষে স্বাস্থ্যমন্ত্রী কি কোনো রাজনৈতিক পদ? কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী? আপনারা মনে করছেন যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, তাহলে এতৎ সত্ত্বেও এবং পুলিশের গাফিলতি হয়েছে আপনারা মেনে নিয়েও কেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের মতো একটা দাবি তুলতে পারলেন না? আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি আমাদের কলিজাতে সাহসটা গজালো না? কেন সেখানেও তো আপনারা ভাবতে পারতেন যে এটা কোনো রাজনৈতিক পোস্ট নয়, এটা একজন মন্ত্রিত্বের পোস্ট, একটা প্রশাসনের পোস্ট। আর যদি মনে করেন এটা রাজনৈতিক পোস্ট, তাহলে আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কেন গিয়েছিলেন? মুখ্যমন্ত্রীও তো তাহলে তো একটা রাজনৈতিক পোস্ট, কেন আপনারা তাহলে সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন? যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে যাওয়ার সময় আপনারা মনে করে থাকেন সেটা প্রশাসনিক পোস্ট বলে আপনারা গিয়েছিলেন, রাজনৈতিক পোস্ট সেটা ছিল না বলেই যদি আপনারা গিয়ে থাকেন, তাহলে ঠিক একইভাবে কেন আপনারা একটা প্রশাসনিক পোস্ট স্বাস্থ্যমন্ত্রী কিংবা নিদেন পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগটা আপনারা দাবি করলেন না? আপনারা কি মনে করেন না যে এত কিছু ঘটনার পরেও স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তরফ থেকে একেবারে সঠিক নির্দেশ দেওয়া হয়েছিল? আপনারা কি মনে করেন যে ঘটনাস্থলে অকুস্থলে যেভাবে সেমিনার রুমের পাশের রুমটিকে ভেঙে দেওয়া হয়েছিল, স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া এই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছিল বলে আপনারা মনে করেন? আপনারা মনে করেন বিনীত গোয়েল যে সমস্ত কাজকর্মগুলো করেছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া এই সমস্ত কাজকর্মগুলো হয়েছিল বলে মনে করেন? তাহলে আপনাদের আন্দোলনের নিজস্ব দাবিতে ওই 5 দফা দাবি আমি এগ্রি করছি, কিন্তু যে পশ্চিমবঙ্গকে আপনারা নেতৃত্ব দিচ্ছিলেন সেই পশ্চিমবঙ্গের কথায় মান্যতা দিয়ে কেন আপনাদের দাবিতে একটিও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আপনারা বললেন না? হ্যাঁ, আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাননি, সেটা আমি 100 বার আপনাদের সমর্থন করি, তার কারণ সেই চাওয়াটা রাজনৈতিক দল চাইবে, আপনারা চাইতে পারেন না। প্রশাসনিক বদল, প্রশাসনিক পালাবদল এটা আপনাদের চাওয়ার কর্তব্য নয়, আপনারা চাইতে পারেন না। কিন্তু আপনারা স্বাস্থ্য মন্ত্রকের অধীনে কাজ করেন, সেই মন্ত্রক যদি গাফিলতি করে, সেই মন্ত্রকের কাছ থেকে যদি বিভ্রান্তিকর মূলক বিভিন্ন রকমের নির্দেশ আসে, তাহলে কেন আপনারা পদত্যাগ চাইতে পারলেন না? সাধারণ মানুষের সম্মানকে কি আপনারা মর্যাদা দিতে পারলেন? এবং আপনারা কি মনে করেন আপনারা যে স্বাস্থ্য সাফাই অভিযান, স্বাস্থ্য ভবন সাফাই অভিযান শুরু করেছিলেন, সত্যি কি সাফাই হলো? ধরুন একটা রুমের মধ্যে কোনো নোংরা পড়ে আছে, আমি যদি সেই রুম থেকে নোংরাটা সরিয়ে যদি অন্য রুমে রেখে দিই, তাহলে কি সত্যি সত্যি আমার বাড়িটা ক্লিন হলো? আমার পরিবেশটা কি পরিষ্কার হলো? আজকে ঠিক তেমনটাই হলো। যাদের যাদের আপনারা পদত্যাগের দাবি জানিয়েছিলেন তাদের কিন্তু প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, তাদের কাউকে কিন্তু কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়নি, বরঞ্চ যে যে জায়গায় তারা কাজ করতেন একমাত্র ডিসি নর্থ ছাড়া, বিবেক গুপ্ত ছাড়া সকলকেই প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। একটু ভেবে দেখবেন যে সত্যি সত্যি এই যে গান বাজনা করে আপনারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন, আপনাদের এই আন্দোলনটা কতটা সফল হলো এটা আপনাদেরই পর্যালোচনা করতে হবে। তার কারণ যে বিরাট সমর্থন আপনাদের কাছে ছিল, সেখানে এটা পর্বতের মুশিকো প্রসব হয়ে গেল না তো?
এত বড় মানুষের সমর্থন নিয়ে যেটুকু আপনারা আদায় করে আনতে পারলেন সেটুকু কি প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম হয়ে গেল নাকি? এই প্রশ্নটা আপনাদের সামনে করলাম। তবে এবার কিছুটা উল্টো দিকে আপনাদের সামনে এবার বলবো, যেহেতু প্রথমেই আপনাদের বলেছিলাম এই আন্দোলন থেকে আমরা কি পেলাম। এখন এতক্ষণ যেগুলো বললাম আশা করি আপনারা সকলেই কানেক্ট করতে পেরেছেন, আশা করি আপনারা সকলেই সমর্থন জানিয়েছেন। তবে পুরোটা আপনাদের হতাশ করব না। হ্যাঁ, এটুকু আমি মানি, যতটা প্রয়োজন ছিল এই আন্দোলন থেকে ততটা ডেফিনেটলি পাওয়া গেল না। জানি না এই আন্দোলনকে আরো কতটা তীব্রতর করে রাখা যাবে, আমার খুবই সংশয় রয়েছে। এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে একটা জিনিস না বললেই নয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে ক্ষমতায় এসেছিলেন, অন্তত আজকের দিনে যতটুকু চাপে মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছেন, এবং এই আন্দোলনের ফলে শুধু ডাক্তারি ছাত্রছাত্রীদের নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের সমর্থন নিয়ে ডাক্তারি পড়ুয়াদের লিড করা এই আন্দোলনের ফলে যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, কার্যত এটা তার নৈতিক পরাজয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চারিত্রিক বৈশিষ্ট্যে অন্তত সেটি লেখা ছিল না। একটা ছোট জিনিসও তিনি নেগোসিয়েশন করতে জানেন না। যদি জানতেন তাহলে অনেক কাল আগেই বিনীত গোয়েলকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি করেননি। এই কয়েকদিন আগেও তিনি বলেছেন। তাই এই যে আন্দোলনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু পদক্ষেপ নিতে বাধ্য করালো ছাত্রছাত্রী থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, এটাও নেহাতি কম কিছু নয়। এবং আপনারা জানেন এটা একটা দৃষ্টান্ত হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে কিন্তু পৌঁছে গেল। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন টিচারদের আন্দোলন দেখেছি, কিংবা সন্দেশখালী আন্দোলন দেখেছি, প্রত্যেকটা আন্দোলনের দেখবেন 1% সাফল্য এই মুহূর্তে আন্দোলনকারীরা পাননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নিচু করতে হবে এই ধরনের একটাও কিন্তু তারা এতদিন ধরে চলে যাওয়া আন্দোলনে কিন্তু 1% তারা সফলতা নিয়ে আসতে পারেনি। কিন্তু সেক্ষেত্রে যদি এবার আপনারা খেয়াল করে দেখেন, এই আন্দোলনে অন্তত নিজের পক্ষে কম হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করানো গেছে যে আপনাকে এই পদক্ষেপগুলো নিতেই হবে। হ্যাঁ, পুরোটা বিশ্লেষণ করলাম যে সেই পদক্ষেপগুলো নিয়ে সমাজে আমূল পরিবর্তন হবে এটা বিশ্বাস করি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির বিরুদ্ধে আমরা কাজ করতে পেরেছি। আমরা মানে ছাত্রছাত্রীদের কথা বলছি, ডাক্তারি পড়ুয়াদের কথা বলছি, তারা কাজ করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শের বিরুদ্ধে তাকে বাধ্য করাতে পেরেছেন। এটিও কিন্তু একটা বিশাল জয়। তার কারণ রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন নেগোসিয়েশনের জায়গায় যাননি। সেই কারণেই দেখবেন কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে তারা জোট বাঁধেন বটে, কিন্তু তাদেরকে একটা সিটও পর্যন্ত এই রাজ্যে ছাড়তে রাজি থাকেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি নেগোসিয়েশনের যেখানে জায়গাতেই থাকেন না, সেখানে ছাত্রছাত্রীদের এই আন্দোলনের ফলে তিনি মাথা যে ঝোঁকাতে বাধ্য করেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। এবং যেমন শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন, সেই যন্ত্রণা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক দিন ভোগ করতে হয়, এই আন্দোলনের ফলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু মাথা নোয়াতে হয়েছে, সেই গ্লানিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বহন করতে হবে। এবং এটা যদি শুরু হয় তাহলে একটা মানুষের মনের মধ্যে অন্তত কনফিডেন্স তৈরি হবে যে না, অপরাজেয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আন্দোলনের মুখ বলেন, সেই আন্দোলনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করানো যায়। সঠিক দাবি দাওয়াগুলো যদি থাকে আমাদের, সেটাকে আনতে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও পারি, সেটা কিন্তু এই আন্দোলনটা প্রমাণ করে দিল। তবে ওই যে আপনাদের বললাম, যে জন অভ্যুত্থান হয়েছিল, যে জনজাগরণ হয়েছিল, তাতে যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম তার তুলনায় পেলাম হয়তো অত্যন্তই কম। তার কারণ এই সমস্ত পরিবর্তনের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর কোনো চাপই পড়বে না। হ্যাঁ, নৈতিকভাবে চাপ পড়েছে, মানুষের সামনে ফেস লস হয়েছে, যে তাকে মাথা নোয়াতে হয়েছে, কিন্তু আদতে প্রশাসন যেভাবে তিনি চালাচ্ছিলেন তাতে কোনো রদবদল হবে না, এদিক থেকে কোনো পরিবর্তন হয়নি। তবে এখনো জানি না এই যে আন্দোলন চলছিল সেই আন্দোলনটা সীমিত হয়ে গেল কিনা। ছাত্রছাত্রীরা তারা কর্মবিরতি হয়তো তুলে নিতে পারেন বা কি করবেন আমি জানি না, কিন্তু তারা ধর্ণা চালিয়ে যাবেন কিনা, অন্তত রিলে কর্মসূচি করবেন কিনা, বা তাদের পরবর্তীতে আরো কোনো দাবি থাকবে কিনা, সেই সমস্ত বিষয়গুলো আমাদের জানা নেই। এমনকি আবারও রাত দখল হবে কিনা, তার কারণ মনে রাখতে হবে যে আরজি করের ওই মারাত্মক ঘটনার দোষীদের শাস্তি এখনো হয়নি। তাই পশ্চিমবঙ্গের মানুষ যেন ভুলে না যায় যে কয়েকজন আমলাকে সরিয়ে দেওয়া মানে আমাদের আন্দোলনের জয়। এটা ডাক্তারি পড়ুয়ারা ভাবতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আশা করি ভাববে না। তাই আমাদের কিন্তু সংঘবদ্ধ থাকতে হবে যতক্ষণ না ধর্ষকরা ধরা পড়ে। এবং গতকাল সুপ্রিম কোর্টের সিবিআই এর যা প্রোগ্রেস হয়েছে, সুপ্রিম কোর্ট যেভাবে সন্তুষ্টি প্রকাশ করেছে, সেটাও কোথাও গিয়ে আশার আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই আজকের পর্বে আপনাদের আলো আঁধারি দুটোই বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করলাম। আপনারা কোন দিকটাকে হাইলাইট করার চেষ্টা করবেন, দয়া করে মূল্যবান মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।